মাস্টার্স প্রিলিমিনারি প্রোগ্রামের পরিবেশ ইস্যু ও সমস্যা বিষয়ক কোর্সে আজকের আলোচনায় সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থী, এ নিয়ে আমরা দুটো ক্লাস ইতোমধ্যে শেষ করেছি। আজকের তৃতীয় ক্লাস এবং এই তৃতীয় আলোচনায় যে বিষয় আমরা আলোচনা করব, পরিবেশগত সমস্যা, উন্নয়ন, দূষণ ও প্রযুক্তি। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আলোচ্য বিষয়ে প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব। আমরা আজকের আলোচনায় পরিবেশ এবং তার সাথে উন্নয়নের সম্পর্ক, উন্নয়নের সাথে প্রযুক্তির সম্পর্ক, উন্নয়ন, প্রযুক্তি এবং পরিবেশ মিলিয়ে যে সভ্যতার বিনির্মাণ হয় এবং সেখানে একটি পরিবেশ বান্ধব সভ্যতা বিনির্মাণে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, যে বাধাগুলো রয়েছে এবং সেগুলো অপসারণ করার জন্য এবং তার থেকে যে ভয়াবহতা তৈরি হতে পারে, সেই সবকিছু নিয়ে আমাদের আজকে আলোচনা। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় সবাইকে আন্তরিকভাবে অংশগ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস কার্যক্রমের এই ধারাবাহিক পাঠ পরিকল্পনায় আজকে আমি পরিবেশগত সমস্যা, উন্নয়ন, দূষণ ও প্রযুক্তি বিষয়ক আলোচনায় আপনাদের সাথে রয়েছি। এম তারিকুজ্জামান, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ, বরিশাল। উন্নয়ন নিয়ে আমরা কি ভাবছি, প্রযুক্তি নিয়ে আমরা কি ভাবছি এবং পরিবেশের যে এই দূষণ, সেই দূষণ সম্পর্কে আমরা আসলেও কি ভাবছি? শিক্ষার্থী, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 4টি চিত্রকে একটি স্লাইডে সন্নিবেশ করা হয়েছে। মরুদ্যান, খাঁ সীমান্ত এবং তার পাশে রয়েছে কলকারখানা থেকে যে ধার্য পদার্থ এবং সেখান থেকে যে কার্বন ডাইঅক্সাইড নির্গমন করা হচ্ছে, যেটি বায়ুমণ্ডলের সাথে মিশে যাচ্ছে। এবং এই স্লাইডের নিচের অংশে দেখতে পাচ্ছি ময়লা আবর্জনার স্তূপ যত্রতত্র ফেলে রাখা হয়েছে এবং এই সভ্যতার একজন মানুষ, একজন মানবিক সত্তা, যিনি এমন একটি অবস্থায় দাঁড়িয়ে আছেন, একদিকে সবুজ, আরেকদিকে মরুদ্যান, ধুধু মাঠ। আমাদের অবস্থা ঠিক সেরকমেরই। আমরা সভ্যতার এমন একটি পর্যায়ে অতিবাহিত করছি যেখানে অনিবার্য আশঙ্কা এবং দুর্যোগ, দুর্বিষহ একটি ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। সেই ভয়াবহতা এবং আতঙ্কের জায়গা থেকে পরিবেশ, উন্নয়ন এবং প্রযুক্তি, তার সাথে যে দূষণ, এই নিয়ে আমাদের আজকের আলোচনা। পরিবেশগত সমস্যা সম্পর্কে আমরা কি ভাবছি? আমরা কি ভাবছি এনভায়রনমেন্টাল সমস্যা সম্পর্কে? আমরা কি ডিফরেস্টেশন সম্পর্কে ভেবে দেখেছি? কেন আমরা ডিফরেস্টেশন করছি? এর জন্য কারা দায়ী? রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতাই বা কারা করছে? আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আমাদের কি ধারণা রয়েছে? আমাদের কি যথার্থ ওয়েস্ট ম্যানেজমেন্ট পলিসি রয়েছে এবং সেগুলো পর্যাপ্ত পলিসিকে অ্যাপ্লিকেশন কি করা হচ্ছে, ইমপ্লিমেন্ট কি করা হচ্ছে? আমাদের ওয়াটার পলিউশন, ওয়াটার লেভেল, আমাদের সুপেয় পানির নিশ্চয়তা, সে সম্পর্কে আমরা কতটুকু জানি? আমাদের ওয়াটার পলিউশনের জন্য যে বিষয়গুলো দায়ী রয়েছে, সেগুলোকে কি আমরা অ্যাড্রেস করেছি, কিংবা সেগুলো সমস্যা সমাধানের জন্য আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি? আমরা যে কন্টামিনেশন হচ্ছে, এই কন্টামিনেশন সম্পর্কে আমাদের প্রস্তুতি কি? আমরা এই সমস্যা থেকে মোকাবেলা করার জন্য আমরা কি ধরনের প্রস্তুতি, কি ধরনের মেজার আমরা নিয়েছি? এয়ার পলিউশন করছি, যত্রতত্র এয়ার পলিউশন করছি, গ্রিন হাউস গ্যাসের ইমিশন করছি, এই সম্পর্কে
আমরা কতটুকু ভাবছি? আমাদের ভাবনার জায়গাটায় পরিবেশ উন্নয়ন, পরিবেশ দূষণ এ সম্পর্কে আমাদের কনস্ট্যান্ট কোনো জায়গা আছে কিনা? যে পৃথিবীটাকে আমরা আমাদের বাসযোগ্য ঠিকানা রাখার জন্য আমরা এই ডিফরেস্টেশন, ওয়াটার ম্যানেজমেন্ট, ওয়াটার পলিউশন, ওয়েস্ট ম্যানেজমেন্ট, আমাদের যে কন্টামিনেশন, আমাদের এয়ার পলিউশন, আমাদের গ্রিন হাউস গ্যাস ইমিশন, এই সব কিছু সম্পর্কে কিন্তু আমাদের ভাবতে হচ্ছে। আমাদের এই ভাবনাগুলোকে আমরা কাঠামোগত এবং কার্যত যদি রূপ দিতে না পারি, তাহলে পরিবেশগত সমস্যা কিন্তু কোনোভাবেই সমাধান করা সম্ভব হচ্ছে না। সে কারণে ব্যক্তি পর্যায়ে, সাংগঠনিক পর্যায়ে, জাতীয় এবং আন্তর্জাতিক সকল পর্যায়ে রাজনৈতিক সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্ত কার্যকর করা, বাস্তবায়ন করার মধ্য দিয়ে এই সমস্যাগুলোকে সমাধান করতে হবে। পরিবেশগত সমস্যা সম্পর্কে মূলত আমরা কি বুঝাতে চেষ্টা চাচ্ছি, আমি স্লাইডের এই অংশে আলোচনা করব। যে সকল ইস্যু বর্তমান বিশ্ব পরিবেশের জন্য হুমকিস্বরূপ কাজ করে এবং পরিবেশের ক্ষতি করে চলেছে, সেসব বিষয়কে পরিবেশগত সমস্যা বলে। খেয়াল করুন, যে সকল ইস্যু, এই ইস্যু এক এক সময় এক এক রকম হতে পারে। সময় সময় এবং পারিপার্শ্বিকতা, ভৌগোলিক অবস্থা, জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছুর সাথে সামঞ্জস্য রেখে এই অবস্থার কিন্তু পরিবর্তন হয়, যা কিনা বিশ্ব পরিবেশের জন্য হুমকি স্বরূপ কাজ করে এবং পরিবেশের ক্ষতি করে চলেছে, সেসব বিষয়কে পরিবেশগত সমস্যা বলছি আমরা। এই স্লাইডের আমরা ৫টি ছবি প্রদর্শিত করেছি এবং সেখানে আমরা দেখাতে চেয়েছি the environmental problems গুলো কি হচ্ছে। স্লাইডের একেবারেই শেষে নিচের কর্নারে দেখতে পাচ্ছি একটি টানেল থেকে দূষিত পানি বের হচ্ছে এবং এই পানি নদীর পানির সাথে, জলাশয়ের সাথে মিশে যাচ্ছে। এই দূষিত পানির উৎস কি? এই দূষিত পানি কোথা থেকে আসছে? নিশ্চয়ই কলকারখানা থেকে কিংবা গৃহস্থলী বিভিন্ন কাজের ফলে যে পানি নষ্ট হচ্ছে, সেই নষ্ট পানি, বিশেষ করে কলকারখানার কন্টামিনেশন এবং সেই দূষিত পানি সাধারণত সুপেয় পানির সাথে, নদীর পানির সাথে, জলাশয়ের পানির সাথে মিশে যাচ্ছে এবং নদীর পানিকে, তার বিশুদ্ধ পানি, তার যে গুণগত বৈশিষ্ট্য সেটি নষ্ট করছে। প্রাণীকুলের সেখানে বসবাস, প্রাণীকুলের বেঁচে থাকার জন্য দায় হয়ে দাঁড়িয়েছে। এর পাশে আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আপনারা লক্ষ্য করুন যে পরিবেশকে আমরা কিভাবে নোংরা আবর্জনার একটি গার্বেজে পরিণত করেছি। কোনো ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্ট আমাদের নেই। আমরা যখন তখন আমাদের কলকারখানা, আমাদের ব্যবহৃত যে পণ্য, সেগুলোকে যেখানে সেখানে যত্রতত্র আমরা ফেলে রাখছি। ফলে কি হচ্ছে? সেই ফেলে রাখা আবর্জনা, নোংরা পরিবেশের সাথে মিশে যাচ্ছে, বাতাসকে দূষিত করছে, পরিবেশকে দূষিত করছে, নানা রকমের জটিল রোগ ব্যাধির সৃষ্টি করছে। এর পাশে আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি প্রশস্ত একটি মাঠের একটি কর্নারে ইট ভাটা, এছাড়া কলকারখানা রয়েছে, যেখান থেকে আ সাদা ও কালো ধোঁয়া নির্গমন করা হচ্ছে। এটি মিশে যাচ্ছে বায়ুমণ্ডলের সাথে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা উত্তপ্ত করছে। বায়ুমণ্ডলের যে আ আ অক্সিজেন, কার্বন ডাই অক্সাইডের যে মাত্রা, সেটিকে ব্যাহত করছে এবং বিশ্ব উষ্ণায়ন হচ্ছে। এই যে বিশ্ব উষ্ণায়নের কথা বললাম, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এর ফলে আরেকটি বিষয় হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে দীর্ঘ সময় পর্যন্ত জমে থাকা বরফ স্তরগুলো সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে। এখানে একটি সমুদ্র এলাকা দেখছি, যেখানে কিনা তীরবর্তী অঞ্চলে অসংখ্য ময়লা আবর্জনা স্তূপ জমে রয়েছে। তার কারণ হচ্ছে সমুদ্রে আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে দিয়ে সমুদ্রের পানিকে কন্টামিনেট করছি এবং সেটি মাঝ সমুদ্র থেকে ভেসে ভেসে কিনারে এসে পৌঁছেছে। সর্বশেষ যে ছবিটি, সেখানে আপনারা দেখতে পাচ্ছেন
একজন শিকারী, হাস্যোজ্জ্বল মুখ, হাতে একটি বন্দুক এবং তার সামনে একটি চিতা। সে চিতাকে শিকার করে নিজের দাম্ভিকতা, নিজের বীরত্ব প্রকাশ করছে। তার মানে হচ্ছে যে ইকোসিস্টেমকে আমরা ব্যাহত করছি এবং আমরা একটি জীবন্ত প্রাণীকে হত্যা করেছি এবং সে উল্লাসে আমরা আনন্দ বোধ করছি এবং এটি পরিবেশের জন্য মারাত্মক রকমের নিন্দনীয় একটি বিষয়। বন রক্ষা পরিবেশ আইনের জন্য এটি একটি শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষার্থী, এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তার পেছনে কারণ রয়েছে। তার কারণগুলো আমরা এখন আলোচনা করব। জলবায়ু পরিবর্তন হচ্ছে। বারবার করে আমরা শুনছি ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। ক্লাইমেট চেঞ্জের প্রভাব আমাদের পরিবেশে পড়তে শুরু করেছে। ক্লাইমেট চেঞ্জ রোধ করার জন্য আন্দোলন হচ্ছে, সচেতনতা তৈরি হচ্ছে, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সামিট হচ্ছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের ইতিবাচক প্রভাব কিন্তু পড়তে শুরু করেনি। জলবায়ু পরিবর্তনের কারণ কি? তার আগে আমাদের জানা দরকার আবহাওয়া সম্পর্কে আমরা কি বুঝি? আবহাওয়া হচ্ছে কোনো একটি এলাকার দৈনন্দিন তাপমাত্রা, সূর্যের অবস্থান এবং জলবায়ু আ এবং যে সেখানে বায়ুমণ্ডলের যে গতি প্রকৃতি সেগুলোকে দৈনন্দিন আজ আ দৈ আ সেগুলোকে বলা হয় আবহাওয়া। এই আবহাওয়ার ২০ থেকে ২৫ বছরের যে গড় সেটিকে বলা হয় জলবায়ু। তাহলে আবহাওয়া পরিবর্তন হতে পারে। একদিনের সাথে আরেকটি দিনের পার্থক্য হতে পারে। একদিন বৃষ্টি হলো, একদিন রোদ থাকলো। তাপের তারতম্য লক্ষ্য করা যায়। কিন্তু জলবায়ুর পরিবর্তনটা সহসা অনুমান করা যায় না। সেটি বছরের পর বছর আবহাওয়ার যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের নিরিখে জলবায়ুর পরিবর্তনটিও হয়। জলবায়ুর পরিবর্তনের ফলে পৃথিবীতে উষ্ণায়ন লক্ষ্য করছি যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। জলবায়ুর এরকম পরিবর্তনের ফলে আ নিম্ন অঞ্চলের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব লক্ষ্য করা যায়। আমরা যদি আমাদের দেশের কথা চিন্তা করি, তাহলে জলবায়ুর এই পরিবর্তনের ফলে বিজ্ঞানীরা ধারণা করছেন ২০২০ থেকে ২০৫০ সাল এই সময়ের মধ্যে জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে তাতে করে ১ থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস কার্বন ডাই অক্সাইডের মাত্রা যদি বেড়ে যায়, ১.৫ ডিগ্রি সেলসিয়াস যদি তাপমাত্রা বেড়ে যায়, ফলে যেটি হবে সেটি হচ্ছে যে ১৩,৪০,০০,০০০ মানুষ যারা সরাসরি ক্ষতিগ্রস্ত হবে এবং তার প্রভাবও আমাদের জিডিপির উপরে পড়বে এবং সেটি কিন্তু ৬.৭ জিডিপিতে এর প্রভাব পড়বে। কাজেই খুব সহজে অনুমান করা যায় যে আমাদের এই জলবায়ুর প্রভাব মোকাবেলা করাটা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় এবং এই প্রভাব মোকাবেলা করা আমাদের পক্ষে কি সম্ভব? এর জন্য কারা দায়ী? এজন্য যারা জলবায়ু পরিবর্তনের পেছনে কারণ হিসেবে যে রাষ্ট্রগুলো ভূমিকা পালন করছে, তাদেরকে জলবায়ু পরিবর্তন রোধ করার জন্য যে সুব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, সেজন্য তাদেরকে চাপ সৃষ্টি করবে এবং আন্তর্জাতিকভাবে সেই কাজটি করতে হবে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। সামুদ্রিক পরিবর্তনশীলতা। আমরা সমুদ্রের গতি, সমুদ্রের প্রবাহ, বাতাসের প্রবাহ আমরা লক্ষ্য করি যে পরিবর্তন হচ্ছে। কেন পরিবর্তন হচ্ছে? সামুদ্রিক এই পরিবর্তনশীলতা হচ্ছে যে দীর্ঘদিন পর্যন্ত জমে থাকা যে বরফ স্তূপ রয়েছে, বিশেষ করে অ্যান্টার্কটিকা মহাদেশে এবং প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরে জমে থাকা পাথা মানে বরফের যে স্তূপ সেগুলো বিশ্ব উষ্ণায়নের ফলে সেগুলো গলতে শুরু করেছে এবং সেই গলে যাওয়া বরফ পানিতে পরিণত হয়ে পানিতে সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছে। এর ফলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাচ্ছে। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ার ফলে সমুদ্রের গতিপ্রবাহ, জলোচ্ছ্বাস, বন্যা, টর্নেডো, ঘূর্ণিঝড় এরকম নানান রকমের সমস্যা তৈরি হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সামুদ্রিক এই পরিবর্তনশীলতার ফলে
আবহাওয়া এবং জলবায়ুর উপরে নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। কক্ষপথের ভিন্নতা তৈরি হয়েছে। পরিবেশগত এটি একটি অন্যতম গুরুত্বপূর্ণ সমস্যা। পৃথিবী সহ অন্যান্য সকল গ্রহ তার নিজ কক্ষপথে নির্দিষ্ট গতিতে আবর্তিত হচ্ছে। এখানে লক্ষ্য করার বিষয়, কক্ষপথের কোনো একটি গ্রহ কিংবা উপগ্রহ যদি তার কক্ষপথের স্থানচ্যুতি হয়, সামান্যতম যদি স্থানচ্যুতি হয়, তাহলে তাপ তাপ সূর্যের তাপ এবং পৃথিবীতে যে তার গতি প্রবাহ সেটি পরিবর্তন হয়। এবং এই পৃথিবীর যে গতি প্রবাহ যদি কক্ষপথের গতি প্রবাহ পরিবর্তন হয়, তাহলে তাহলে মরু অঞ্চল যেগুলো রয়েছে, সেই মরু অঞ্চল প্রভাবিত হতে পারে। মরু অঞ্চল কিংবা যেখানে বরফ আচ্ছাদিত এলাকা রয়েছে, সেখানে সেখানকার আবহাওয়া এবং জলবায়ুগত পরিবর্তন লক্ষ্য করা যাবে। এবং এই কক্ষপথের পরিবর্তনের ফলে সূর্যের যে তাপ সেটিও কিন্তু পূর্বের ন্যায় পরিবর্তন হয়ে যাবে। ফলে এই কক্ষপথের পরিবর্তনের কারণে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যায়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। পৃথিবীতে ৪৫১টির মতো আগ্নেয়গিরি রয়েছে, যেগুলো সমুদ্রের তলদেশে কিংবা প্রশান্ত মহাসাগরের আ উম কাছাকাছি অঞ্চলগুলোতে বেশিরভাগ আগ্নেয়গিরি দেখা যায়। এবং এই আগ্নেয়গিরি থেকে যে উদগীরণ হয়, যাকে আমরা বলি লাভা, এই লাভা বিভিন্ন আশপাশের এলাকায় ছড়িয়ে যায়। এই ধার্য পদার্থ থেকে কেমিক্যাল রিঅ্যাকশন থাকে এবং এখান থেকে যে তাপ উৎপাদন হয়, সেই তাপ বায়ুমণ্ডলের সাথে মিশে যায় এবং এর ফলে যেটি হয় সেটি হচ্ছে বুনোর সৃষ্টি হয়। এবং বুনোর সৃষ্টি হলে সেখানে যে তাপমাত্রা, সেই তাপমাত্রা আ আ সাধারণ তাপমাত্রা থেকে এটি বেড়ে যায়। এর ফলে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, আগ্নেয়গিরি ভূমিকা পালন করে। প্লেট টেকটনিক। প্লেট টেকটনিক সম্পর্কে শিক্ষার্থীরা আপনারা হয়তো অনেকে জানেন না। পৃথিবীটা ৬ থেকে ৭ টি আ প্লেটের উপরে সাজানো রয়েছে। আমরা দেখছি পৃথিবীটা গোল। তবে এই যে গোল পৃথিবী, সেই পৃথিবীটা কিন্তু ৬ থেকে ৭ টি প্লেট একটির সাথে আরেকটি এমনিভাবে মিশে সেগুলো সাজানো রয়েছে। এই প্লেটগুলো ক্রমাগত একটি প্লেটের সাথে আরেকটি প্লেট এভাবে ঘর্ষণ করে, ধাক্কা দেয়। এবং এই ধাক্কার ফলে প্লেটের অভ্য উপরিভাগে ভূভাগ রয়েছে এবং সেই ভূভাগে মৃদু ভূমিকম্পের লক্ষণ দেখা যায়। এই যে প্লেটের উপরিভাগে যে ভূভাগ রয়েছে এবং নিচে যে প্লেট ক্রমাগত একটির সাথে আরেকটি ধাক্কা দিচ্ছে, এর ফলে কিন্তু আ প্লেটের এই যে প্লেট টেকটনিকের এই ধাক্কার ফলে কোনো এক সময় এমনটি হয়েছে বা হতে পারে, সেটি হচ্ছে একটি প্লেট তার আরেকটি প্লেটের সাথে ধাক্কা আ আ লাগতে একসময় একটি প্লেট আরেকটি প্লেটের উপরে এমনিভাবে উঠে যেতে পারে। এই যে উঠে যাওয়ার ফলে প্লেটের উপরিভাগের যে ভূভাগ রয়েছে, সেখানে যদি সমতল জায়গা থাকে, সেটি গভীর খাদে তৈরি হতে পারে কিংবা সমতল জায়গা পাহাড়ে পরিণত হতে পারে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটি একটি মারাত্মক রকমের পরিবর্তন এবং খুব ব্যাপক একটি প্রভাব তৈরি করে। আমরা যে সমুদ্র দেখি, সেটিও এই প্লেট টেকটনিকের পরিবর্তনের ফলে হয়েছে। আমরা যে পর্বত এবং পাহাড় দেখি, সেটিও কিন্তু এই একই প্রকারে হয়। ফলে নদীর যে সাগরের যে গভীরতা এবং তার যে দিক পরিবর্তন, সেটি আ আ এই প্লেট টেকটনিকের ফলে হতে পারে। এমনকি সভ্যতা পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। তো অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন। অপরিকল্পিত নগরায়ন পরিবেশগত একটি অন্যতম সমস্যা। আমরা আমাদের আ শহরগুলোকে যদি খেয়াল করি, সেখানে আবাসন, শিল্প, কারখানা এবং জনগণের যে আধিক্য, সেটি ক্রমাগতভাবে বেড়ে চলেছে। তার কারণ কি? সেখানে উপার্জনের জন্য
যে ব্যবস্থাগুলো রয়েছে, সে কারখানা রয়েছে, ব্যবসায়িক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে কাজ করার জন্য দুর্গম এলাকা থেকে দূর-দূরান্ত থেকে মানুষ সেখানে আশ্রয় গ্রহণ করে চলে আসে, বসবাস করে। এখন এর ফলে যেটি হচ্ছে, সেটি হচ্ছে এই পরিকল্পিত নগর ব্যবস্থা লক্ষ্য করা যায় না। সেখানে শিল্প আইন মেনে, কলকারখানার আইন মেনে শিল শি আ শিল্প আ স্থাপন করা হয়নি এবং ভবন নির্মাণ করা হয়নি। ড্রেনেজ পয়ঃনিষ্কাশন ব্যবস্থা যথার্থভাবে করা হয় না। যার ফলে আ অল্প বৃষ্টিতে রাস্তার উপরে পানি জমে যায় এবং আম জলাশয়গুলো নিমজ্জিত থাকে নোংরা আবর্জনায় এবং এর ফলে পরিবেশগত সমস্যা তৈরি হয়, বায়ু দূষণ হয় এবং জনগণের বসবাস অনুপযোগী একটি অবস্থা তৈরি হয়। এটি কিন্তু নগর পরিকল্পনা কখনো আ আম যদি পরিকল্পিত হতো তাহলে এমনটি ঘটতো না। অপরিকল্পিত নগরায়নের ফলে এবং শিল্পায়নের ফলে আমাদের পরিবেশগত সমস্যা তৈরি হচ্ছে। আমরা বন উজাড় করে ফেলছি। কি কারণে বন উজাড় করছি? আমরা ইট-ভাটায় আ আমরা কাঠের আম যে ধার্য পদার্থ হিসেবে কাঠ সংগ্রহ করছি এবং এটি আমরা ওখানে ব্যবহার করছি। আমরা গৃহস্থলী বিভিন্ন কাজে আমরা কাঠের পণ্য ব্যবহার করার জন্য, আসবাবপত্র, ফার্নিচার ব্যবহার করার জন্য আমরা বন উজাড় করছি। শুধু তাই নয়, জনগণের জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি আবাদ জমি বৃদ্ধি করার লক্ষ্য করছি যে বন উজাড় করা হচ্ছে। বন উজাড় করে কৃষি আবাদ করা হচ্ছে। এর ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। বন যে কাজটি করে সেটি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মাত্রা যেভাবে বেড়ে চলেছে সেটি আ শোষণ করছে। এই যে কার্বন নিঃসরণ হওয়ার ফলে এটি শোষণ হওয়ার কারণে গাছপালা শোষণ করছে এবং এতে স্বাভাবিক অবস্থা প্রকৃতি এবং পরিবেশের স্বাভাবিক অবস্থা বজায় থাকছে। কিন্তু এভাবে যদি বন উজাড়করণ করা হয় তাহলে তার প্রভাবে পরিবেশগত ইমব্যালেন্স অবস্থা তৈরি হয়ে যায়। গ্রিন হাউস গ্যাস নির্গমনটা কিভাবে হচ্ছে? গ্রিন হাউস গ্যাস নির্গমন আমরা আম উম উম সিএফসি গ্যাস, কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম, মিথেন, নিয়ন, আর্গন, নাইট্রাস অক্সাইড এই গ্যাসগুলোর মাত্রা ক্রমাগতভাবে আমরা দেখছি বেড়ে চলেছে। কারখানা থেকে দাহ্য পদার্থ বের হচ্ছে, সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হচ্ছে। আমরা ফ্রিজ, রেফ্রিজারেটর ব্যবহার করছি, এসি ব্যবহার করছি। তার ফলে সিএফসি গ্যাস উৎপাদন হচ্ছে। এই যে গ্রিন হাউস গ্যাসগুলো এগুলো হচ্ছে তাপ সৃষ্টি করছে। ফলে কি হচ্ছে? তাপ সৃষ্টির ফলে আ গ্রিন হাউস প্রতিক্রিয়ায় আ আমরা দেখছি যে উম জলবায়ুর পরিবর্তন হচ্ছে। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই ধরনের সমস্যাগুলো আমাদের প্রকৃতিতে মনুষ্যসৃষ্ট সমস্যাগুলো আমরা ক্রমাগতভাবে তৈরি করছি এবং এর নেতিবাচক প্রভাবে আমাদের স্বাস্থ্য, আমাদের অর্থনীতি, আমাদের উন্নয়ন পরিকল্পনা সর্বত্রই নেতিবাচক একটি প্রভাব পড়ছে। পরিবেশগত সমস্যাসমূহের প্রভাবটা আমরা এবার লক্ষ্য করব। কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে। কেন কৃষি উৎপাদন হ্রাস পাচ্ছে? আমি আগেই বলেছি সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিজ্ঞানীরা ধারণা করছেন তাদের গবেষণায় আমাদের দেশের সাথে যদি তুলনা করি বাংলাদেশের তাহলে ২০২০ থেকে ২০৫০ সালে ১ থেকে ১.৫ ফিট যদি পানির উচ্চতা বেড়ে যায় তাহলে আমাদের ১৫% জায়গা নিমজ্জিত হবে। ১৫% জায়গা যদি নিমজ্জিত হয় তার ফলে কি হবে? তার ফলে হচ্ছে বাস্তুহারা হবে আমাদের অসংখ্য উপকূলীয় মানুষ এবং এই বাস্তুহারা মানুষের অর্থনৈতিক নিরাপত্তা থাকবে না, স্বাস্থ্যগত নিরাপত্তা থাকবে না, সামাজিক বৈষম্যের সৃষ্টি হবে। ফলে দেখা যায় কৃষি উৎপাদন যদি হ্রাস পায় এবং তার ফলে আমাদের অর্থনীতির উপরে নেতিবাচক যে প্রভাবটি পড়বে সেটি একেবারেই সরাসরি। তার কারণ আমাদের অর্থনীতি সম্পূর্ণভাবেই কৃষি নির্ভর একটি অর্থব্যবস্থা। সেজন্য এই উপকূলীয় অঞ্চলগুলো বেড়িবাঁধ সহ নানা রকমের বেষ্টনী প্রকল্প গ্রহণ করতে হবে। যে প্রকল্পের মাধ্যমে কৃষি আবাদের কোনো ক্ষতি না করে কিভাবে আমাদের কৃষি কার্যক্রমকে অব্যাহত রাখা যায়। পরিবেশগত সমস্যা আমি যে কথা বললাম যে বন উজাড় করে যে কাজটি করা হচ্ছে, কৃষি উৎপাদন করা হচ্ছে, আবার একই সাথে কিন্তু কারখানা নির্মাণ করা হচ্ছে। কলকারখানা নির্মাণ,
সাধারণ মানুষের যে আবাসন স- সমস্যার কারণে সেটি সমাধান করার জন্য সেখানে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। কৃষি খাতে, কৃষি মাঠে এটি করা হচ্ছে। আপনারা খেয়াল করে দেখবেন যে এখন থেকে ২০ বছর আগে বা ১০ বছর আগে আপনাদের স্মৃতিশক্তি যেমনটা কাজ করবে, আপনারা যতটা মনে রাখতে পেরেছেন, যে অঞ্চলগুলোতে আপনারা দেখেছেন সবুজ মাঠ, যেখানে কৃষি কাজ করা হতো, সেখানে আবাসন ব্যবস্থা করা হচ্ছে। কেন? জনগণের চাহিদা অনুযায়ী জনগণের সংখ্যা বেড়েছে। তাদের আবাসন ব্যবস্থা, তাদের জন্য আম ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ, এই সব কিছুর কারণে কি হয়েছে? কৃষি খাতকে সংকুচিত করা হয়েছে এবং উৎপাদন ব্যবস্থার উপরে নেতিবাচক প্রভাব পড়েছে। জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ঐতিহ্য ধ্বংস হয়েছে। এই যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এর ফলে কিন্তু জীববৈচিত্র্যের একটি নেতিবাচক প্রভাব লক্ষ্য করতে পারি আমরা। জীববৈচিত্র্যের নেতিবাচক প্রভাবটা হচ্ছে এরকম যে জলবায়ু প্রভাব আমরা লক্ষ্য করছি যে এখানে আল্ট্রা ভায়োলেট রে সরাসরি সূর্যের অতিবেগুনি রশ্মি চলে আসছে এবং জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। এর ফলে আমাদের উৎপাদনের উপরে প্রভাব পড়ছে। আমাদের যে শস্য, আমাদের যে বিভিন্ন প্রজাতি রয়েছে, সেই প্রজাতি বিনষ্ট হয়ে যাচ্ছে। আ ফসলের যে আকৃতি, ফলের যে আকৃতি সেটি সংকুচিত হয়েছে। আম আমাদের শিশুদের, আমাদের বয়স্কদের কিংবা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছে। প্রাকৃতিক ঐতিহ্যগুলো ক্রমাগতভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এই জীববৈচিত্র্যের পরিবর্তন আমাদের সোসাইটির জন্য, আমাদের প্রজন্মের জন্য মারাত্মক রকমের ঝুঁকি তৈরি করছে। নদ-নদীর প্রবাহ পরিবর্তন হচ্ছে। নদ-নদীর প্রবাহ পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা যখন বেড়ে যাচ্ছে, তখন সমুদ্রের যে পলি, সেই পলি এসে আম সমুদ্রের নদীর পানিকে প্রভাবিত করছে এবং এর ফলে নদীর নাব্যতা বিনষ্ট হচ্ছে এবং এই নদীর নাব্যতা বিনষ্ট হওয়ার ফলে নদীর পানি প্লাবিত হচ্ছে, বন্যা, জলোচ্ছ্বাস, নানান রকমের সমস্যা তৈরি করছে এবং এই নদ-নদীর প্রবাহ পরিবর্তন হওয়ার পেছনে আরো কারণ আছে। ভূমিকম্পের কারণে নদ-নদীর প্রবাহ পরিবর্তন হয়। যেমন ব্রহ্মপুত্র নদীর ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদী পরিবর্তন হয়েছে, যেটি বর্তমান ব্রহ্মপুত্র নদী এবং পুরনো ব্রহ্মপুত্র নদী রয়েছে। এই যে যমুনা নদীর যে সৃষ্টি হয়েছে, সেটি ব্রহ্মপুত্র নদীর আ ভূমিকম্পের ফলে দিক পরিবর্তন হয়ে যমুনা নদীর সৃষ্টি হয়েছে। মরুকরণ বা সম্ভাবনা। আমরা খেয়াল করে দেখব যে পৃথিবীর কোনো অঞ্চল তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে মরুভূমিতে পরিণত হয়েছে। এই যে মরুকরণের সম্ভাবনা, সেটি আমাদের উত্তর অঞ্চলেও আমরা দেখি যে সেখানে পানির উম উম মানে পানি কম থাকার কারণে, পানির আধিক্য কম হওয়ার ফলে সেখানে মরুভূমিতে পরিণত হয়েছে। এই যে করণ, আ উম আ মরুকরণ এলাকাগুলো ধীরে, ধীরে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? আমাদের শস্য উৎপাদন ব্যাহত হচ্ছে। মৎস্য এবং বনজ সম্পদ আমরা ক্রমাগত ধ্বংস করে ফেলছি। তার কারণ আগেই বলা হয়েছে যে আমরা ডিফরেস্টেশন করছি, আমরা পানির সাথে কন্টামিনেট করে দিচ্ছি। এর ফলে মৎস্য এবং বনজ সম্পদ ধ্বংস হচ্ছে। পানির সমস্যা, সুপেয় পানি আমাদের রয়েছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন এই সুপেয় পানি কিন্তু আম আমরা নষ্ট করে ফেলছি। সুপেয় পানি এমনিভাবে নষ্ট করে ফেলছি এবং আমরা আরেকটি কাজ করছি। সেচ প্রকল্পের আওতায় আমরা পানি সেচ দিচ্ছি ফসলের মাঠে। এর ফলে পানির যে লেয়ার মাটির নিচে, সেটি ফাঁকা হয়ে যাচ্ছে। এই যে ভ্যাকুয়াম, এটি ওয়াইডলিও হচ্ছে এবং লেন্থ-এও হচ্ছে এবং ওয়াইড এবং লেন্থ ভ্যাকুয়ামের ফলে যেকোনো সময় মাটির ধস হয়ে যেতে পারে। আর এই মাটির ধসের ফলে আমাদের কৃষি খাত, আবাসন খাত এবং জীবনের জন্য ঝুঁকিপূর্ণ নানান রকমের ঘটনা ঘটতে পারে। ভূমিকম্পের মতো ঘটনা ঘটতে পারে। রোগ-ব্যাধি বৃদ্ধি পাচ্ছে। সঙ্গত কারণেই নতুন, নতুন ভাইরাস, ব্যাকটেরিয়া জনিত নানান রকমের রোগ আমরা দেখতে পাচ্ছি। তাপদাহ এবং খরা তৈরি হচ্ছে। বন্যা এলাকা বেড়ে যাচ্ছে। খেয়াল করে দেখুন এই আ চলতি বছরে আমরা দেখলাম যে সেখানে আ বন্যার কয়েক দফা বন্যা হয়েছে। এই বন্যা উত্তরে আমরা উত্তর দিক থেকে ৪ দফা আমরা বন্যা দেখেছি।
এবং পশ্চিম দিক থেকে ৫ দফা বন্যা দেখেছি। বৃষ্টির ফলে বন্যার তৈরি হচ্ছে। এই যে অতিবৃষ্টি তৈরি হচ্ছে। রংপুর এলাকায় এবছরে ১১ ঘন্টায় ৪৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যেটি গত ১০০ বছরে দেখা যায়নি। ফলে দেখা যাচ্ছে আমাদের প্রকৃতি, আমাদের পরিবেশের আমূল পরিবর্তন হচ্ছে। উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রংপুর একটি উৎপাদন কেন্দ্রিক একটি জেলা। আর সেই জেলায় যদি ১১ ঘন্টায় ৪১১ মিলিমিটার বৃষ্টিপাত হয়, তাহলে অনুমান করে দেখেন সেখানে জলাবদ্ধতা এবং তার কৃষি ব্যবস্থাপনা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূলের ফসলি জমি হ্রাস পাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ ক্রমাগতভাবে বেড়ে যাচ্ছে। নতুন, নতুন দুর্যোগ আসছে এবং উদ্ভিদ ও জলজ প্রাণীর উপর প্রভাব পড়ছে। উদ্ভিদ এবং জলজ প্রাণীর উপরে প্রভাবের ফলে আমাদের আ উম হচ্ছে আমাদের যে খাদ্যের যোগান, সেই খাদ্যের যোগান, আমিষের যোগান, আমাদের যে নিউট্রিশন সেটি ব্যাহত হচ্ছে। অবকাঠামোগত বিপর্যয় হচ্ছে। একটি বন্যা হলে, একটি জলোচ্ছ্বাস হলে তার ফলে মানুষ আ উম যে বাস্তুহারা হয়, সেখানে বিশেষ করে শিশু এবং বৃদ্ধ আ যারা থাকেন তাদের মহিলা যারা থাকেন তাদের আ সরাসরি তারা ক্ষতিগ্রস্ত হন। জানমালের জন্য তাদের জন্য মারাত্মক ঝুঁকির সৃষ্টি হয় এবং তৎপরবর্তী বন্যা এবং জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড় এই পরবর্তী সময় তাদের আবাসন সংকট থাকে। আমরা দেখলাম যে আমফানের মতো ভয়াবহ একটি আ ঘূর্ণিঝড় আ আ মাত্র কয়েক মাস আগে বাংলাদেশের প্রান্ত থেকে কলকাতার উপর থেকে বয়ে গেল এবং বাংলাদেশের আ দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সাতক্ষীরা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া এই অঞ্চল সংলগ্ন যে আঘাত এনেছে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তার প্রভাব কিন্তু এখনো পর্যন্ত উপকূলীয় সাতক্ষীরার মানুষ কাটিয়ে উঠতে পারেনি। সেখানে আ ফসলের মাঠ তো ক্ষতি হয়েছেই। এই আমফানের পূর্বে আইলার যে ভয়াবহতা, সেখান থেকেই তারা রক্ষা পায়নি। তার উপরে আবার আমফানের ভয়াবহতার ফলে মানুষ এখন বসবাস করছে রাস্তায় কিংবা বহুতল ভবনের ছাদে, কার্নিশে, যে যেখানে পারছে বসবাস করছে। এর ফলে কি হচ্ছে? মাইগ্রেন্ট হচ্ছে। মানুষ মাইগ্রেট হচ্ছে, পেশা পরিবর্তন হচ্ছে এবং এই প্রভাবটা শহর অঞ্চলে পড়ছে, যেটা কিনা নগর কেন্দ্রিক মানুষের সংখ্যা, জনগণের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং উৎপাদনশীল জনগণ, কৃষি নির্ভর জনগণ যারা কিনা শহর অঞ্চলে আ যাদের অভিজ্ঞতা নেই, কাজের অভিজ্ঞতা নেই, শিল্প কারখানায় এই অনভিজ্ঞ মানুষগুলো নানান রকমের অপকর্ম এবং অর্থনৈতিক অনিশ্চয়তার সাথে সম সম্পৃক্ত হয়ে যাচ্ছে। যার একটি মারাত্মক নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এবার আমরা আলোচনা করব উন্নয়ন সম্পর্কে। আপনারা তো নিশ্চয়ই ইতোমধ্যে বুঝতে পেরেছেন উন্নয়ন কি? আমি যদি আমার এই স্লাইডের এই অংশে যদি আ লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো উন্নয়ন হচ্ছে সেরকম একটি ধারণা। উম আমি ইন্ডাস্ট্রি করব, আমার ক্যাপিটাল মার্কেট অনেক সমৃদ্ধ হবে, আমার লাক্সারিয়াস কমোডিটি থাকবে, বহুতল ভবন থাকবে। এইগুলো হলে কি হবে? আমি স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবো। ফলে কি হবে? একটি শ্রেণী তৈরি হবে, যে শ্রেণী হচ্ছে উৎপাদন ব্যবস্থার সাথে জড়িত রয়েছে, যারা কমোডিটি আ উম উম ব্যবহার করছে এবং এর ফলে পরিবেশের জন্য যে ক্ষতিকারক যে কাজগুলো তারা একই সাথে করে যাচ্ছে, সেদিকে তারা মোটেই মনোযোগ দিচ্ছে না। এই স্লাইডের ছবিতে লক্ষ্য করি যে উন্নয়নের নামে, সমৃদ্ধির নামে কারখানা হয়েছে, সভ্যতা আমাদের পরিবর্তন হয়েছে এবং এই নেতিবাচক পরিবর্তনশীলতা আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর করেছে। আমাদের বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি করেছে এবং পৃথিবী হয়েছে অবাসযোগ্য একটি ঠিকানা। এই পৃথিবী কি এমন ছিল? এই পৃথিবী একটি ইকোসিস্টেম ছিল। সুজলা সুফলা শস্য শ্যামলা একটা পৃথিবী ছিল। যে পৃথিবী প্রকৃতি ও পরিবেশ, প্রকৃতি ও মানুষ, প্রকৃতি ও প্রাণী একটা হারমোনিয়াল একটা অবস্থা বিরাজমান ছিল। যেটি স্লাইডের ডান পাশের ছবিতে প্রতীয়মান হয়েছে। তাহলে আমরা দেখি
উন্নয়ন সম্পর্কে আমরা কি বলতে চাচ্ছি? সময়কে পেছনে ফেলে মানুষের প্রয়োজন এবং চাহিদা পূরণের লক্ষ্যে সভ্যতার পানে এগিয়ে চলাই হচ্ছে উন্নয়ন। আমি একটি অবস্থা থেকে আরেকটি অবস্থার দিকে যাচ্ছি। কেন যাচ্ছি? আমার চাহিদা পূরণের জন্য সভ্যতার পানে এগিয়ে যাচ্ছি। এবং এই যে সভ্যতার পানে এগিয়ে যাচ্ছি সেটি উন্নয়ন। উন্নয়ন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। ইকোনমিক্যাল একটি চেঞ্জ আসবে এবং এই চেঞ্জ প্রক্রিয়ার সাথে পরিবেশের কি সম্পর্ক সেই সম্পর্কের একটি তুলনা আমরা এই স্লাইডে বুঝতে চেষ্টা করব। আধুনিকতাকে অনেকে উন্নয়ন ও প্রগতি হিসাবে দেখে, আবার অনেকে প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের নিয়ামক হিসেবে দেখে। তাহলে এখানে একটা কন্ট্রাডিক্টিং চলে এসছে, এখানে একটি দ্বৈতকতার তৈরি হয়েছে। সেটা হচ্ছে এই যে মডার্নাইজেশন, এই মডার্নাইজেশন এবং এখানে যে ডেভেলপমেন্ট হচ্ছে সেই ডেভেলপমেন্টকে আমরা অগ্রগতি বলতে পারি, প্রসার বলতে পারি, সমৃদ্ধি বলতে পারি। তার কারণ হচ্ছে আমরা মডার্নাইজেশনের ফলে, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ফলে, আমরা টেকনোলজি ইউজের ফলে যে কাজটি করছি পরিবেশের জন্য ক্ষতিকর, সেই কাজটি করছি, পরিবেশকে ধ্বংস করে ফেলছি। তাহলে উন্নয়ন একটি অর্থনৈতিক প্রক্রিয়া। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধির জন্যই কি আমরা পরিবেশের ধ্বংস করছি? তাহলে এই উন্নয়ন কি আসলেই উন্নয়ন? এই উন্নয়ন কি প্রকৃত উন্নয়ন? এটাকে কি উন্নয়ন বলা চলে? এই প্রশ্ন কিন্তু আমাদের চলে এসেছে। আমাদের এই প্রশ্নটি নিয়ে আমাদের ভাবতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমরা চাই যে উন্নয়ন বলতে আমরা কি বুঝাচ্ছি সেটি আমরা দেখব। উন্নয়ন বলতে আমরা বুঝাচ্ছি যে এই প্রজন্মের কথা যেমনই আমরা চিন্তা করব, পরবর্তী প্রজন্মের কথা চিন্তা করে একটি ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করব। তাহলে উন্নয়ন বলতে বুঝাচ্ছি উন্নয়ন হবে এবং সেই উন্নয়নটি হবে ইতিবাচক পরিবর্তন। তবে যে অবস্থাটি দাঁড়াবে সেটিকে বলবো আমরা টেকসই উন্নয়ন। এবং সেই টেকসই উন্নয়ন অবশ্যই পরিবেশের প্রতি হুমকি স্বরূপ হবে না। পরিবেশ এবং সভ্যতা বিনির্মাণের কথা বিবেচনা রেখেই সেই উন্নয়নটি হবে। তাহলে আমরা প্রযুক্তি উন্নয়ন ও পরিবেশ সম্পর্কে আরো একটু বিস্তারিত আলোচনা করি। প্রযুক্তির উন্নয়ন আমাদের সভ্যতাকে প্রভাবিত করেছে। প্রযুক্তি আমাদের হাতের মুঠোয় পৃথিবীকে নিয়ে এসেছে। বৈশ্বিক পরিবেশ সংস্থাগুলো প্রযুক্তি এবং পরিবেশ সম্পর্ক নিয়ে নতুন নতুন অনেক তথ্য দিয়েছেন। তা হলো যে পরিবেশ প্রযুক্তি, সবুজ প্রযুক্তি বা গ্রিন টেক নামে যেগুলো পরিচিত। এখন দেখব উন্নয়নের নামে পরিবেশের উপর প্রযুক্তির যে প্রত্যক্ষ ও পরোক্ষ উভয়ভাবে যে প্রভাব বিস্তার করে থাকে সেগুলো কিরকম। প্রত্যক্ষ যে প্রভাবগুলো উন্নয়নের নামে পরিবেশের উপরে করা হয় সেগুলো হচ্ছে অনবায়নকৃত প্রাকৃতিক সম্পদের উজাড়করণ করছে। আমরা উন্নয়ন করতে গিয়ে আমরা পেট্রোলিয়াম তেল, কয়লা, গ্যাস এই ধরনের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে আমরা বিনষ্ট করে ফেলছি কিংবা যত্রতত্র হরহামেশা আমরা ব্যবহার করছি। এর ফলে কি হচ্ছে পরিবেশের উপরে একেবারে নেতিবাচক কিছু প্রভাব আমরা লক্ষ্য করি। এবং আমরা দেখি যে এই যে পেট্রোলিয়াম তেল, অনবায়নকৃত যে প্রাকৃতিক সম্পদ এগুলো কিন্তু একদিন দুদিন, ১ বছর, ১০ বছর বা ১০০ বছরও কিন্তু এগুলো হয় না। লক্ষ লক্ষ বছরে এগুলো পরিণত হয়। তো এই সম্পদ, এই প্রাকৃতিক সম্পদকে যদি আমরা হরহামেশা ব্যবহার করি তাহলে এই সম্পদ তো একসময় নিঃশেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এগুলো নবায়ন করা যায় না। কারণ হচ্ছে এগুলো অনবায়নকৃত প্রাকৃতিক সম্পদ। এই সম্পদকে আমরা ব্যবহার করছি এবং পাশাপাশি যে কাজটি করছি পরিবেশের প্রধান যে উপাদান মাটি, বায়ু, পানি এগুলোকে আমরা দূষিত করছি। মাটি, বায়ু, পানি এগুলো কি? এগুলো হচ্ছে গিফট অফ নেচার। এই গিফট অফ নেচারকে আমরা ক্রমাগতভাবে কন্টামিনেট করছি, ক্ষতিগ্রস্ত করছি। এগুলোকে আমরা মনে করছি এগুলো আমাদের সম্পদ, এগুলো আমাদের সম্পদ বলে আমরা যেমন খুশি তেমন ব্যবহার করতে পারি। আচ্ছা, যেটি সম্পদ তার প্রতি তো আমাদের সুবিবেচনা থাকবে, আন্তরিকতা থাকবে, এমনই তো হওয়ার কথা। কিন্তু মাটি দূষণ করছি, বায়ু দূষণ করছি এবং পানি দূষণ করছি। এর ফলে প্রত্যক্ষ প্রভাব আমাদের পরিবেশের উপরে পড়ছে। আরো পরোক্ষ প্রভাবগুলোর মধ্যে যেগুলো আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে বৈশ্বিক উষ্ণতা
আমরা বন উজাড়করণ করছি, প্রাকৃতিক সম্পদ নষ্ট করছি, উপকূল অঞ্চল প্লাবন হচ্ছে, যা দীর্ঘ প্রভাব ফেলছে। বৈশ্বিক উষ্ণতার পেছনে অনেকগুলো কারণ আমরা বললাম, যে আমাদের পৃথিবীতে তাপমাত্রা আমরা কেন বৃদ্ধি করছি, কেন বৃদ্ধি হচ্ছে তাপমাত্রা, বন যে উজাড় করছি আমরা, কি কারণে আমরা বন উজাড় করছি, সে আলোচনা আমরা ইতিমধ্যে করেছি। শিক্ষার্থী, এবার আমরা দেখব যে পরিবেশের উপরে এই যে প্রযুক্তি, এর প্রযুক্তির প্রভাবের কিছু ইতিবাচক দিকও রয়েছে, নেতিবাচক রয়েছে। তার কারণ হচ্ছে আমরা সবসময় জেনে এসেছি যে বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। কিন্তু এই আবেগকে আমরা কেন কেড়ে নিল? আবেগ কোথায় চলে গেল? আমি যে ডালে বসে আছি, আমি যদি সেই ডাল কেটে ফেলি, তাহলে কি আমার আহ কোনো কাজ হলো? সেটি কোনো বুদ্ধিমত্তার পরিচয় হলো? আমরা যে কাজটি করছি, প্রযুক্তির বদৌলতে আমরা পৃথিবীকে, প্রযুক্তিকে পরিবেশ বান্ধব করে ব্যবহার না করে পৃথিবীর জন্য ক্ষতিকর কাজগুলো আমরা করছি। অর্থাৎ যে ডালে আমি বসে আছি, সেই ডালটি প্রকারান্তরে আমরা কেটে ফেলছি। আমরা আমাদের নিজেদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছি। প্রযুক্তির ইতিবাচক দিকগুলোর মধ্যে রয়েছে তথ্য প্রবাহ, তথ্যের অবাধ প্রবাহ। পৃথিবীটাকে আমরা আপন হাতের মুঠোর মধ্যে দেখতে পেয়েছি। এর ফলে কি হচ্ছে, সাধারণ মানুষের মধ্যে তথ্যের আদান-প্রদান হচ্ছে এবং এখানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হয়েছে। উৎপাদন বৃদ্ধি পেয়েছে, নতুন, নতুন কৌশল রপ্ত করা হয়েছে। মালিক এবং শ্রমিকের মধ্যে সম্পর্কের উন্নয়ন হয়েছে, কারণ হচ্ছে ট্রান্সপারেন্সি হয়েছে, শিক্ষার বিস্তার লাভ করেছে, সচেতনতা তৈরি হয়েছে, দুর্যোগ মোকাবেলা করা সম্ভব হচ্ছে, গবেষণা করে নতুন নতুন সমস্যা এবং সমস্যার সমাধান করা গল্পে নানান ধরনের ইন্ডিকেশন তৈরি হয়েছে, ব্যবসা বাণিজ্য উদারীকরণ হয়েছে। কিন্তু নেতিবাচক দিকগুলোও কিন্তু ভয়ংকর রকমের আমাদের আষ্টেপৃষ্ঠে বাধা পড়ে রয়েছে, আষ্টেপৃষ্ঠে আমাদের জড়িয়ে রেখেছে। স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়েছে প্রকৃতির, পানি দূষণ হয়েছে, বন উজাড় করছি, তেজস্ক্রিয় পদার্থ দূষণ হচ্ছে এবং ওজোন স্তর আমরা ক্ষয় করছি। আমরা এই ওজোন স্তর ক্ষয়, গ্রিন হাউস গ্যাস এ সম্পর্কে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে আলোচনা করব। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি এই যে পরিবেশ দূষণের কারণগুলো কি এবং এগুলো কিভাবে পরিবেশকে আমরা দূষণ করছি। কোনো পরিবেশ দূষণটা তাহলে কি? সেটি হচ্ছে কোনো ক্ষতিকর পদার্থের আধিক্যের কারণে কোনো একটি পদার্থের ক্ষতিকর। আমরা জানি এটি ক্ষতিকর। আবার কখনো, কখনো উপকারী, কিন্তু সেটি যদি আধিক্য হয় তখনও ক্ষতিকর হতে পারে। তো আমি এখানে বলছি যে কোনো ক্ষতিকর পদার্থের আধিক্যের কারণে পরিবেশের মধ্যে যদি কোনো ভারসাম্যহীনতার সৃষ্টি হয়, তখন তাকে কি বলছি? তখন তাকে বলছি পরিবেশ দূষণ। পরিবেশ দূষণকে ৩ টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ৩ টি শ্রেণীর মধ্যে একটি হচ্ছে শক্তি বিষয়ক দূষণ, শক্তি বিষয়ক দূষণ, আরেকটি হচ্ছে রাসায়নিক পদার্থ সমূহের মাধ্যমে দূষণ, আরেকটি হচ্ছে জীবসমূহের দূষণ। এবার আমরা দেখি শক্তি বিষয়ক দূষণগুলো কিরকম হয়। শব্দের মাধ্যমে দূষণ হচ্ছে, শব্দ একটি শক্তি, তাপ একটি শক্তি, তেজস্ক্রিয় পদার্থ একটি শক্তি এবং এই যে বিকিরণ, এটিও একটি শক্তি। এর ফলে এক ধরনের দূষণ হচ্ছে। আরেকটি হচ্ছে রাসায়নিক পদার্থের সিএফসি, যেটাকে বলা হয় ক্লোরোফ্লোরোকার্বন। তার ফলে দূষণ হচ্ছে। কার্বন ডাই অক্সাইড CO2, কার্বন ডাই অক্সাইডের দূষণ হচ্ছে। নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডের ফলে দূষণ হচ্ছে। এমনিভাবে বায়ুমণ্ডলে যে গ্যাসগুলো রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন, হিলিয়াম, আর্গন, নিয়ন, এই গ্যাসগুলো কিন্তু পরিবেশের নির্দিষ্ট, বায়ুমণ্ডলের নির্দিষ্ট মাত্রায় থাকা প্রয়োজন। সেগুলো রাসায়নিক বিক্রিয়ার ফলে এর পরিমাণ যখন বেড়ে যায়, তখন এটি পরিবেশের জন্য ক্ষতিকারক হয় এবং দূষণের সৃষ্টি করে। জীবসমূহ থেকে যেগুলো হয়, যেমন বিভিন্ন রোগের ভাইরাস, ব্যাকটেরিয়া এবং পরজীবী সমূহ। আজকের পৃথিবী থমকে দাঁড়িয়েছে, সভ্যতা থমকে দাঁড়িয়েছে, উন্নয়ন সম্ভাবনা মারাত্মক রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। চীনে চলতি অর্থবছরে ৩.৫ কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করবে। সেখানকার জিডিপি গ্রোথ হবে মাত্র ২। এই যে অবস্থা, এই অবস্থার পেছনে কি কারণ? কারোরই অজানা নয়, করোনা ভাইরাস, কোভিড-19 এর যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে গোটা বিশ্ব অর্থনীতির যে শক্তি, সেই শক্তি কিন্তু পর্যদুস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে। এবং এই ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া এবং পরজীবী
যেগুলো রয়েছে বিভিন্ন সময় আমরা লক্ষ্য করি যেগুলো পরিবেশের জন্য ক্ষতিকারক হয়েছে। প্রাকৃতিক পরিবেশের উপর যে প্রভাব আমরা লক্ষ্য করি সেগুলো আমরা দেখব যে মাধ্যমগুলো মধ্য দিয়ে প্রাকৃতিক পরিবেশের উপরে প্রভাব হয়। পানি, পানিকে আমরা দূষণ করে ফেলছি। বিভিন্ন মাধ্যমে আমরা পানিকে দূষণ করছি। ফলে এর প্রভাব পড়ছে। আর্সেনিক সমস্যাজনিত প্রভাব পড়ছে। বায়ু দূষণ হচ্ছে, মাটি দূষণ হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, বন উজাড়িকরণ করছি, জীববৈচিত্র্যকে আমরা বিলীন করেছি, বিলুপ্ত করে দিচ্ছি। প্রাকৃতিক অবয়বে বিলুপ্ত করে দিচ্ছি। ভূমি ক্ষয় হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে, পয় নিষ্কাশন করতে প্রক্রিয়া আমরা বাধাগ্রস্ত করছি। পয় নিষ্কাশন প্রক্রিয়া যথাযথভাবে করছি না এবং তেজস্ক্রিয়তার যে বিকিরণ হচ্ছে এর ফলে যে প্রভাব তৈরি হচ্ছে এই প্রভাবের ফলে পরিবেশের দূষণ হচ্ছে। শিক্ষার্থী, পরিবেশটাকে আমরা কি করছি? এই পৃথিবীটাকে আমরা কি করছি? পৃথিবীটাকে আমরা এভাবে দলিল দলিত মথিত করে আমরা পৃথিবী আমাদের মতো করে ব্যবহার করছি। অথচ কথা ছিল পৃথিবীকে আমার বাসযোগ্য করতে হবে। সুকান্তের কথায় যদি আসি, এই পৃথিবী করে যাব পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য ঠিকানা। এমনি মেসেজ ছিল সুকান্তের কথার মধ্য দিয়ে। কিন্তু আজকে পৃথিবীকে আমরা উন্নত দেশগুলো যে কাজটি করছে, উন্নয়নের কথা বলে, সমৃদ্ধির কথা বলে কারখানা এবং যে কারখানা নির্মাণ করছে, সেখানে প্রযুক্তির ব্যবহার করছে এবং ফলে পৃথিবীর জন্য সব ধরনের ক্ষতিকর মাধ্যমকে তারা ব্যবহার করছে এবং এই পৃথিবী হয়ে উঠছে একটি অপ্রতিরোধ্য, অবাসযোগ্য একটি ঠিকানা, যেটি আমাদের কারোরই কখনোই কাম্য নয়। শিক্ষার্থী, এ পর্যায়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করার জন্য আমি সবাইকে আহ্বান করছি। আজকের যে বিষয়ে আমি আলোচনা করলাম, বিষয়টি অত্যন্ত প্রলম্বিত একটি বিষয়। এখানে আমরা উন্নয়ন নিয়ে কথা বলেছি, আমরা প্রযুক্তি নিয়ে কথা বলেছি, আমরা দূষণ নিয়ে কথা বলেছি। এক আলোচনায় এতগুলো বিষয় আসলে আলোচনা করাটা একটু জটিল এবং সেই কাজটি করতে গিয়ে আমাকেও কিছুটা বিড়ম্বনা সহ্য করতে বিড়ম্বনার মধ্য দিয়ে যেতে হয়েছে। আপনাদেরও নিশ্চয়ই একটু অসুবিধা হবে। তবে আজকের আলোচনার মধ্যে আমরা জলবায়ু নিয়ে আলোচনা করেছি, গ্রিন হাউস নিয়ে আলোচনা করেছি, ওজোন স্তর নিয়ে আলোচনা করেছি, জীববৈচিত্র্য নিয়ে আলোচনা। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আমরা পরবর্তীতে করব এবং আ আ সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ আপনাদের ভালো রাখুন। খোদা হাফেজ।